আচ্ছা, 1971 সালে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিও তো পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিল। সেই মুক্তিযোদ্ধাদের প্রতি ভারতের কি মনোভাব ছিল? আপনি নিজেও তো মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, আপনি নিজেও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির একজন সদস্য ছিলেন, ময়দানে থেকে যুদ্ধ দেখেছেন। এটা আপনি কি দেখেছেন? কি আপনার অভিজ্ঞতা কি এ ব্যাপারে? এটা তো আসলে তুমি আমাকে একটা জটিল কঠিন আলোচনায় নিয়ে গেলে, অনেক কথা বলতে হয়। এই বিষয়গুলো তো আসলে চাপা পড়ে গেছে, দীর্ঘকাল ধরে চাপা পড়ে আছে, আরো চাপা পড়ে গেছে। এটা সবাই মিলেই এই বিষয়গুলোকে আর সামনে আনতে চায় না বা আনে না। সবাই মিলেই এটাকে ভুলে যেতে চায়, ইতিহাসের এই অধ্যায়টাকে। আসলে এ দেশে যেটা অনালোচিত এখন সম্পূর্ণরূপে, যেটাকে উপেক্ষা করা হয়, সেটা হচ্ছে স্বাধীনতার রাজনীতি পূর্ব বাংলায় কারা গড়ে তুলেছিল পাকিস্তান আমলে। কারণ যুদ্ধের আগে একটা তার রাজনীতি থাকে। মিলিটারি সায়েন্সের সমর বিজ্ঞানের একটা কথাই হলো, বহু যুদ্ধ পণ্ডিত যারা মানে যুদ্ধের উপরে যাদের লেখা আছে, তারা এই কথাটা বিভিন্ন জন বিভিন্নভাবে এই একটা কথাই বলেছেন, যুদ্ধ হচ্ছে রাজনীতির সম্প্রসারিত রূপ, অথবা যুদ্ধ রাজনীতি যেখানে শেষ হয়, যুদ্ধ সেখানে শুরু হয়। যুদ্ধের আগে একটা তার রাজনীতি থাকে। হ্যাঁ, এবং যুদ্ধকে এই জন্য অনেক সময় রাজনীতির সশস্ত্র রূপ বলা হয়। সেই রাজনীতি কারা গড়ে তুলেছিল? সেই রাজনীতি কারা গড়ে তুলেছিল বাংলাদেশে এবং পূর্ব বাংলায়, পূর্ববঙ্গে তৎকালে পাকিস্তান আমলে, এটি সম্পূর্ণ অগ্রাহ্য করে রাখা হয়, সম্পূর্ণ এই বিষয়টাকে এড়িয়ে যাওয়া হয়। এখানে পূর্ববঙ্গে স্বাধীনতা রাজনীতিটা গড়ে তুলেছিল বামপন্থীরা। বামপন্থীদের মধ্যে একটা ধারা আছে, কারণ বামপন্থীরা এখানে একটা ফিলোসফিক্যাল ব্যাপারও আছে বামপন্থীদের। বামপন্থীরা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করে না। প্রথমত হচ্ছে তাদের ধর্মবিশ্বাস নিয়ে অনেকেই তাদের মধ্যে আছে ধর্মবিশ্বাস বিরোধী, ধর্মবিশ্বাস মুক্ত, অনেকে সংশয়াপন্ন, মানে সংশয়াচ্ছন্ন বলতে পারে ধর্মের বিষয়ে। এই ধর্ম সঠিক কি বেঠিক, মোট কথা ধর্মভিত্তিক রাজনীতি তারা চিন্তা করে না। রাজনীতি নিয়ে ধর্মভিত্তিক চিন্তা তাদের নাই। তারা ফিলোসফিক্যাল কারণে পাকিস্তান বিরোধী হতো। একজন যখন কমিউনিস্ট হতো বা বামপন্থী হতো বা বামপন্থী চিন্তাধারা দ্বারা প্রভাবিত হতো, তখন সে মানে ধর্মীয় বিশ্বাস থেকে মুক্তির কারণে অথবা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস থেকে মুক্তির কারণে পাকিস্তান বিরোধী হতো। পাকিস্তানকে মানতে পারত না, ফিলোসফিকে গ্রহণ করতে পারত না। তার সঙ্গে ছিল বৈষম্যের প্রশ্ন। পূর্ব বাংলার প্রতি যে বৈষম্য ছিল পাকিস্তান সরকারের, পশ্চিমাদের যে বৈষম্য ছিল পশ্চিমা শাসক শ্রেণীর, এটা হচ্ছে এই পরে সেকেন্ডারি। এটাকে এই যে ফিলোসফিক্যাল যে জায়গাটা বামপন্থীদের ছিল, সেটাকে এটা শক্তি জুগিয়েছে, আরো অনেক বেশি শক্তি জুগিয়েছে বাস্তবতা। এই দুটো মিলে বামপন্থী রাজনীতির ভেতরে পূর্ব বাংলার স্বাধীনতার চিন্তাটা প্রবল হয়ে উঠেছিল বামপন্থীদের মধ্যে। এখানে আবার মস্কো চীনের একটা ভাগ আছে, মস্কো পিকিং। সেই যুগে সোভিয়েত পন্থীরা শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে গেল, তারা বিপ্লব বিরোধী হয়ে গেল, বিপ্লবী রাজনীতিতে তারা বিশ্বাস রাখলো না। তারা মনে করলো যে শান্তিপূর্ণভাবে সমাজের রূপান্তর সম্ভব। চীনপন্থী হলো যারা, একটা অংশ এটার বিরোধী ছিল, যে না, বিপ্লব ছাড়া কিভাবে সমাজের পরিবর্তন সম্ভব, কিভাবে সমাজতন্ত্র সম্ভব বা সমাজের রূপান্তর সম্ভব, কিভাবে সম্ভব না, অগ্রগতি সম্ভব একটা জায়গায় যেখানে থেমে যায় সেক্ষেত্রে যুদ্ধ করতে হয়, বিপ্লবী যুদ্ধ করতে হয়। এরা চীনপন্থী হলো সামগ্রিকভাবে আন্তর্জাতিক তখনকার যে পরিস্থিতি, সেই কারণে তারা মস্কোপন্থী বা সোভিয়েত পন্থী না থেকে তারা মনে করলো যে বিপ্লবের পথ এখন আমরা দেখছি নেতৃত্ব দেবে পৃথিবীকে চীনপন্থী হলো। এই ধারার মধ্যে এই সাহসী রাজনীতি, পূর্ব বাংলার স্বাধীনতার যে রাজনীতিটা ডেভেলপ করলো, এটা বিকাশ লাভ করলো। আমি তো পূর্ব বাংলার স্বাধীনতার চিন্তা করতাম ক্লাস 8 থেকে। আমি 1957 সালের কথা বলছি, পাকিস্তান হয়েছে 1947 সালে। 10 বছর পরে আমি পূর্ববাংলার মনে করছি পাকিস্তান একটা ভ্রান্ত জিনিস, ভুল জিনিস, ভুল চিন্তার উপরে ধর্মের ভিত্তি করে একটা রাষ্ট্র, এটা ক্ষতিকর আমাদের জন্য, এবং বাঙালিদের থেকে বিভক্ত করেছে। এটা আমার কাছে যেটা মনে হতো আর কি।
কারণ আমার মধ্যে বাঙালি চেতনাটা, এটা তো ভাষা আন্দোলন, তারপর আমার নিজের সাহিত্য চর্চা, সাহিত্য পাঠ এবং বিভিন্ন গ্রন্থ পাঠ যেগুলো কলকাতা থেকে আসতো, ফলে ধর্মীয় বোধ তো কাজ করতো না সেভাবে। এর জন্য যে পাকিস্তানকে জাস্টিফাই করতে হবে, এটার কোনো ভিত্তি ছিল আমার ভেতরে। তা আমি পাকিস্তান বিরোধী হয়ে গেলাম। পূর্ব বাংলা মানে এটা স্বাধীনতার পক্ষে আমি চলে গেলাম। তখন কেউ নাই, কিন্তু আমি একা। আমার মধ্যে যখনই এই বোধটা এসছে যে ধর্মভিত্তিক রাজনীতিটা একটা ভ্রান্ত জিনিস, তখন থেকে আমি পাকিস্তান বিরোধী হয়ে গেছি, পূর্ব বাংলার স্বাধীনতার চিন্তা করছি। তো আমি তো একা তো এই চিন্তা নিয়ে বসে থাকার মানুষ না। সেইভাবে আমার বন্ধুদের সঙ্গে আলাপ করতাম, আমার সিনিয়র জুনিয়র যারা ছাত্র ছিল তাদের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা হতো, ডিবেট হতো। হ্যাঁ, এইভাবে ক্লাস 8 গেছে, 9 গেছে, 10 গেছে। এটা 10-এ গিয়ে আমি এক দল বন্ধু পেলাম যারা আমার মতো করে চিন্তা শুরু করেছে। হ্যাঁ, তারা কেউ মন্ত্রী হয়েছে পরবর্তী সময়, কেউ কমিউনিস্ট পার্টির নেতা হয়েছে। হ্যাঁ, এদের পেলাম। পরবর্তী সময় তো ঢাকায় এলাম, ঢাকা কলেজে ভর্তি হলাম 1960 সালে। এই 62 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। সেখানে আরো বৃহত্তর পরিচয়ে আরো অনেককে পেলাম, এবং অনেকেই দেখলাম এই চিন্তাকে গ্রহণ করছে, পূর্ব বাংলার স্বাধীনতার প্রশ্নকে। এইটা নিয়ে আমাদের প্রজন্মের যাত্রা শুরু। হ্যাঁ, এই চিন্তাটাকে নিয়ে প্রকাশ্যে স্বায়ত্ত শাসনের দাবি ছিল, প্রকাশ্যে গণতন্ত্রের দাবি ছিল, আন্দোলন ছিল। কিন্তু ছাত্রদের মধ্যে, আমাদের মধ্যে, অন্তত একটা গোষ্ঠীর মধ্যে যারা একটু মানে অ্যাডভান্স চিন্তা, একটু যারা এগিয়ে ছিল, তাদের মধ্যে কিন্তু পূর্ব বাংলার স্বাধীনতা প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ চিন্তার জায়গা ছিল, গুরুত্বপূর্ণ চিন্তা ছিল এটা, যে আমাদের পূর্ব বাংলাকে স্বাধীন করতে হবে, এটা রাষ্ট্র করতে হবে, বাঙালির ঐক্য প্রতিষ্ঠা করতে হবে তার পরবর্তী ধাপে। হ্যাঁ, এইটা আমাদের মধ্যে কাজ করতো। তো আমাদের এই রাজনীতি, এই যে চেতনার ছাত্রদের মধ্যে যে বিকাশটা হচ্ছে, এটা গণরাজনীতির সঙ্গে এখানে একটা বিরাট পার্থক্য ছিল, এটা ঠিক। এবং ছাত্রদের এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দানের জন্য পার্টির নেতারা, আমাদের পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি অবশ্য এই রাজনীতিকে গ্রহণ করেছিল। তারা 68 সালে বোধহয় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি গঠিত হয়, তারা এই চিন্তাটাকে গ্রহণ করেছিল। আমাদের নেতারা পূর্ব বাংলার স্বাধীনতা, দেবেন শিকদার, ভাষা নেতা আব্দুল মতিন, আলাউদ্দিন আহমদ, এরা এই পার্টিটা গঠন করেছিলেন, এরাই রাজনীতির গ্রহণ করেছিল। যে কারণে আমরা তরুণ প্রজন্ম একটা বড় অংশ, মুখ্য অংশ, প্রধান অংশ আমি বলবো, আমরা 68-তে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিতে যোগ দিই। তো এখন এই ছাত্রদের চাপের ফল হচ্ছে 1970 সালের পার্টির নেতারা কিন্তু এত আন্তরিক ছিল না এই প্রশ্নে। আর অনেক আলোচনার বিষয় এগুলো প্রয়োজন হলে ভবিষ্যতে করা যাবে। এমনি খালি বলে পার্টির নেতারা এটা চায় না ওইভাবে। এরা একটু সতর্ক মানুষ। তারপর পাকিস্তান, চীন হচ্ছে পাকিস্তানকে সমর্থন করছে দৃঢ়ভাবে, ফলে তারা একটা দোলাচলে থাকতো যে এই ধরনের কর্মসূচি নেওয়া উচিত হবে কি হবে না, এগুলো নেতৃত্ব। হ্যাঁ, তবে এরপরও 1970 সালে 22শে ফেব্রুয়ারি 1970 সালে, সরি এটা দেখি, 70 সালের 22 ফেব্রুয়ারি তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ থেকে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা প্রতিষ্ঠার 11 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। আচ্ছা আচ্ছা, এইটা পল্টন ময়দানে ছাত্র ইউনিয়নের সভাতে ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, 70 সালে, স্বাধীনতা যুদ্ধের এক বছর আগে। এর প্রকাশ্য জনসভায় এই কর্মসূচিটি ঘোষণা করেছিল। ওখানে বক্তৃতা দিয়েছিলেন কাজী জাফর আহমদ, রাশেদ খান মেনন, মাহবুবুল্লাহ, আরো কয়েকজন দিয়েছিল, আরো আমার এখন মনে নাই, মানে অচিন্ত সেনবোধে দিয়েছিল, এরকম 2-3 জন দিয়েছিল এরা। আর এই জন্য কাজী জাফরের তো জেল হলো মার্শাল কোর্টে, 70-এ জেল হয়েছিল। হ্যাঁ, 70-এ। তারপরে ইয়েরও জেল হলো, মেননের, আর মাহবুবুল্লাহর, এদের জেল হয়েছিল। তো মাহবুবুল্লাহ ধরা পড়েছিল, বাকিরা ধরা পড়ে পালিয়েছিল। তো এখন স্বাধীনতার রাজনীতি আমলি কোথা থেকে শুরু করেছে? আমলি তো চিন্তার ধার কাছে ছিল না। এটা আমরা করছি, এবং আমাদের প্রজন্ম,
আওয়ামী লীগ এখানে অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা। হ্যাঁ, ঘটা তো তাই। তো যাই হোক, এই রাজনীতিটা 60-এর দশকে আমরা বিস্তৃত করেছি। তখন তো মানুষ এতটা অ্যাডভান্স ছিল, সাধারণ মানুষ তো পাকিস্তান চাইতো, বাস্তব তো এটি। আচ্ছা, ছাত্ররা আমরা এগিয়ে গেছি। আমি তো কৃষক আন্দোলন করতে গেছি 66-তে। আমি তো এই যে কৃষক কত পশ্চাৎপদ তখনও, আইবের ভক্ত। সেখান থেকে আমরা জাতির বোরকে ঘোরাচ্ছি। মানুষের তো ক্ষোভ বিভিন্ন কারণে থাকে, সেগুলো আমাদের পক্ষে একসঙ্গে চলে গেছে। সেটা হচ্ছে আমরা তো শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ছাত্ররা, ব্যাপক ছাত্র, হাজার হাজার ছাত্র স্লোগান দিচ্ছে পূর্ব বাংলা স্বাধীনতার পক্ষে। তারপর মানুষ বিষয়টাকে ভাবতে শুরু করেছে। এইটা অন্য কেউ দেয়নি। আমরা যারা ছাত্র ইউনিয়ন করতাম এবং পরে কৃষক আন্দোলন করতে যাই করে আমরা ন্যাপের আবার ছত্র ছায়া থাকতাম, ভাসানী ন্যাপের একটা ছায়া ছিল আমাদের উপরে। ভাসানী এর সপক্ষে তখনও বলেন নাই, বিপক্ষে তো উনি বলতেনই না, উনি শুনতেন এগুলো। হয়তো মনের ভিতর ন্যাশনাল লিডার তো কিছু কৌশলী হতে হয়, এটা অনেক অ্যাডভান্স স্লোগান তাদের জন্য ছিল। ভাসানী পূর্ব বাংলা স্বাধীনতা চাইতেন। এটা 56-57 সালেই তিনি প্রকাশ করে দিয়েছিলেন কাকবানী সম্মেলনে। হ্যাঁ, এটা তার ভিতরে ছিল। তো এখন আমরা এই ভাসানী ন্যাপের যে শেল্টার, যেটা আমাদের যে একটা বৃহত্তর যে ছায়া ছিল আমাদের উপরে, আমরা তার আড়ালে থেকে, তার নিচে থেকে আমরা পূর্ব বাংলা স্বাধীনতা রাজনীতি প্রচার করে বেড়াতাম সারা দেশে। এইভাবে এটা জনপ্রিয় হয়েছিল। এখন ভারত স্বাভাবিকভাবে বসে থাকার কথা না। ভারত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিকে প্রস্তাব পাঠিয়েছিল সাহায্যের। সেটা হচ্ছে 1970 সালে। 70 সালে, হ্যাঁ, মনে আছে এখনো। মিটিং হয়েছিল ঢাকায়। কি প্রস্তাব, মানে কি? তারা পূর্ব বাংলার স্বাধীনতার আন্দোলনকে সমর্থন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বাভাবিক, ভারত তো চাইবে পাকিস্তান ভাঙুক। হ্যাঁ। ওদের বক্তব্য ছিল যে আপনাদেরকে আমরা আওয়ামী লীগকেও এখন 6 দফা দিয়েছে, আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করি না। ওদের বক্তব্য যেটা ছিল, আমার যেটা মনে আছে, মিটিংয়ে আমি তো উপস্থিত হয়েছিলাম। আমি সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম না, মানে আমার নেতৃত্ব আবার আমাকে ওইভাবে মানে চাইতেন না, নেতৃত্ব চাইতো না। আমি চাইতো যে আমি দূরে থাকি, যাতে কেন্দ্রে যাতে আমি থাকতে না পারি বা না থাকি, এই চেষ্টাটা। তারা আমার স্বাধীন চিন্তা, এটা আরেকটা আলোচনার বিষয়, তারা পছন্দ করতো না। আমি তো অন্ধ ছিলাম না কোনো কিছুর প্রতি। হ্যাঁ, কোনো কিছুর প্রতি, কোনো দেশের প্রতি আমার অন্ধত্ব ছিল না। সেটা সোভিয়েত ইউনিয়ন হোক, চীন হোক, কারো প্রতি আমার অন্ধত্ব ছিল না। ভারত হোক, কারো প্রতি না। আমি ওই অন্ধত্ব বিশ্বাস করতাম না। এমনকি আমি যে মতবাদ দিয়ে আমি রাজনীতি করতাম, তার প্রতি আমি অন্ধ ছিলাম না। আমার মার্ক্সবাদেরও আমার সমালোচনা ছিল তখনও, যেগুলো নিয়ে তখনকার যুগে সেভাবে আলোচনা করার সুযোগ ছিল না। করিনি একেবারে তা না, করে দেখতাম যেগুলো হচ্ছে অর্থহীন আলোচনা। বুদ্ধিবৃত্তিক একটা জায়গা আছে, সেই জায়গা তো আমাদের সমাজে কয়জন যেতে পারে। যারা যায় তারা রাজনীতি করে না, যারা রাজনীতি করে তারা অন্ধত্ব নিয়ে থাকে, অন্ধত্ব নিয়ে করে। এটা হচ্ছে আমাদের দেশের বাস্তব, তখন পর্যন্ত ছিল, অন্তত আমার ছাত্র জীবন পর্যন্ত। তো যাই হোক, তো আমরা ভারতের প্রস্তাব অনুযায়ী মিটিং ডাকা হলো, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে মিটিং ডাকলো। তো খুব গুরুত্বপূর্ণ, যদি আমি কেন্দ্রীয় কমিটির কেউ না, তারপর আমাকে ডেকেছিল, ডাকতো। খুব গুরুত্বপূর্ণ কোনো সভা হলে সেখানে মতামতের জন্য পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব আমাকে তারা কি প্রস্তাব গ্রহণ করেছিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি? না, ওখানে আলোচনা হয়েছিল বিষয়গুলো নিয়ে। আলোচনায় ভারত যে প্রস্তাবটা দিয়েছিল সেটা হচ্ছে, আপনারা 2 জন লোককে আমাদের কাছে পাঠাবেন, ভারতের আর্মির কাছে? হ্যাঁ, ওখানে তাদের যে মানে ভারত সরকারের যে নির্দিষ্ট লোক আছে, যে এটা যোগাযোগের ব্যবস্থা করা হয়েছিল। এখন ভদ্রলোক বেঁচে থাকার কথা না, এটা মানে কুরেশি ভদ্রলোক মারা গেছেন অনেক আগে। হ্যাঁ, বাঁচা না, মানে মারা গেছেন, এটা আমি জানি। ওনার মাধ্যমে প্রস্তাবটা এসেছিল। ওনার বাসাতেই আমরা বসেছিলাম, আচ্ছা, দারবন্দিতে। তবে সেই প্রস্তাবে আমরা, আমাদের নেতৃত্ব সাহস করেনি, যে ভারত যে বলছে, আমরা গেলাম 2 জন লোককে পাঠাল, গুরুত্বপূর্ণ লোক চেয়েছে, তো দেখে পাঠালে তো হবে না। গুরুত্বপূর্ণ লোককে ধরে পাইসাল হাতে তুলে দেয়, তা কি হবে?
এটা না গ্রহণ করার কারণটা কি, সাহস না করা? সাহস, ভয়, ভারতকে অবিশ্বাস। আচ্ছা আচ্ছা। কারণ আমরা তো ভারতেও বিপ্লব কল্পনা করতাম, বলতামও। আমাদের বক্তব্য হচ্ছে যে ব্রিটিশ এই যে উপনিবেশিক উত্তরাধিকার যাদের আছে, হ্যাঁ, পাকিস্তান, ভারত, পূর্ববঙ্গ, বাংলাদেশ, তখন তো পাকিস্তান, এটা পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ, হ্যাঁ, হ্যাঁ। এই সব জায়গাতে বিপ্লব দরকার। সামাজিক বিপ্লব, জনগণতান্ত্রিক বিপ্লব। আমরা জনগণতান্ত্রিক বিপ্লব শব্দটা বেশি ব্যবহার করতাম। সমাজতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে এটা, সমাজতান্ত্রিকও বলতে পারো। সমাজতান্ত্রিক, জনগণতান্ত্রিক, এটা বিপ্লব এখানে হতে হবে। হ্যাঁ, এটা আমরা মনে করতাম। তো স্বাভাবিকভাবে ভারত এতে তো খুশি হওয়ার কথা না, এটা ভয় করতাম আর কি। তো মিটিং এর মধ্যে হলো যে যদি ধরে ভারত আমাদের লোককে যদি ধরে দেয়, পাকিস্তানের হাতে তুলে দিত, তো কি হবে? সাহস করিনি আসলে। এবং বাস্তবটা হচ্ছে কি করতো ভারত, সেটা তো ৭১ প্রমাণ করেছে। ভারত তো আমাদের লোকদেরকে অনেকে মেরে ফেলেছে, পঙ্গু করে দিয়েছে, আমাদের কর্মী পঙ্গু করেছে তাকে। এবং ভারতের আশ্রয়ে আওয়ামী লীগ তো হত্যাকাণ্ড ঘটিয়ে বেরিয়েছে। কেন, মুজিব বাহিনী যেটা কর্ম, তার কাজই ছিল বামপন্থীদের হত্যা করা, ধ্বংস করা, হত্যা করা। ৭১ সে কাজ করেছে। সুতরাং ভারতকে আমাদের কিভাবে বিশ্বাস করার কারণ ছিল বল? এবং ভারত এখানে ওই ধরনের কোনো স্বাধীন শক্তির উত্থান চায়নি। এখানে পূর্ববাংলার স্বাধীনতা প্রকৃত অর্থে, যে স্বাধীনতা যেটাকে বলে, পুরাতন ব্যবস্থা থেকে নত জানো একটা বাংলাদেশ, হ্যাঁ, নত জানো বাংলাদেশ চেয়েছিল। স্বাধীন পূর্ব বাংলা তারা চায়নি। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছি, এই যুদ্ধ সংগঠিত করতে গিয়েও বুঝেছি। সেটা আরো দীর্ঘ আলোচনার বিষয়। আমার তো অনেক অভিজ্ঞতা আছে, 2 বাংলায় তো আমি ঘুরেছিলাম যুদ্ধ করার জন্য। আমি 2 বঙ্গ ঘুরেছি। মেঘালয় গিয়েছিলাম অল্প একটু সময়ের জন্য, কিন্তু আমি ঘুরেছি প্রকৃত অর্থে পূর্ববঙ্গ, গোটা পূর্ববঙ্গ তখনকার, এবং পশ্চিমবঙ্গ। এই জায়গায় আমি ঘুরেছি যুদ্ধকে সংগঠিত করার জন্য আমাদের পার্টির লাইনে। সেটা আরো অনেকে করেছে, আমার মতো হয়তো ঘুরে নেই, সবাই দৌড়ায়। আমি প্রচন্ড ঝুঁকি নিয়েছিলাম, প্রচুর ঝুঁকি। এদিকে পাক আর্মি তখন আমাকে খুঁজে বেড়াচ্ছে, ওদিকে ভারত আমাকে খুঁজছে, ভারতের থেকেও আওয়ামী লীগ। ছিল। এমন আমি শুনেছি যে আমার নামে নাকি হয়েছিল, মাইকিং হয়েছিল ভারতে ধরিয়ে দেওয়ার জন্য। তো পরে আমি তো যখন কোনো ক্যাম্পে যেতাম, আমার কমরেডরা হয়ে যেত। ভারত তো তার মানে আপনাদের বিরুদ্ধে ছিল? হ্যাঁ, ভারত বিরুদ্ধে ছিল। আমাদের কোনো কমরেড আমাকে বলতো যে, মানে তারা খুব মানে দুশ্চিন্তার মধ্যে থাকতো আমাকে নিয়ে, যারা আমাকে চিনতো বেশি। আমি যখন যেতাম, দেখতো যে সর্বনাশ, আপনি এখানে আসছেন, আপনাকে তো দেখে ফেলেছে লোকজন, আপনার বিপদ হতে পারে। তা আমাকে কোনো, মানে আমাদের সহকর্মী যারা বা আমার সঙ্গে যারা কৃষক আন্দোলন করছিল, কেউ বিশ্বাসঘাতকতা করেনি, কেউ না। আমি তো বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন ক্যাম্পে ঘুরেছি। হ্যাঁ, যুদ্ধ সংগঠিত করার কাজেই তো গিয়েছিলাম। অভিজ্ঞতা আমার খারাপ না।